ওসমান হাদির ওপর হামলা, রাষ্ট্রীয় নিরাপত্তায় ব্যর্থতা ও জাতীয় সার্বভৌমত্ব প্রশ্নে জনগণের উদ্বেগ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি। হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। আল্লাহ না করুন, ওসমান হাদির যদি কোনো ক্ষতি হয়, যদি কোনো কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে সেই দিনটি এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক ও নৈতিকভাবে শেষ দিন হিসেবে গণ্য হবে। আমরা এখনও সংযত আছি বলে কেউ যেন মনে না করে ওসমান হাদি একা। বাস্তবতা হল, বাংলাদেশের 18 কোটি মানুষ আজ এক কণ্ঠে বলছে, আমরাই ওসমান হাদি। ওসমান হাদির ওপর সংঘটিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, অভিযুক্ত খুনি প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গেছে। এই ব্যক্তি অতীতেও গ্রেফতার হয়েছিল এবং পরবর্তীতে জামিনে মুক্তি পায়। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের কণ্ঠস্বর ও সত্য উচ্চারণকারীদের নির্মূল করতেই পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধীদের মুক্ত রাখা হয়। এই ঘটনায় দেশের আইন ও বিচার ব্যবস্থার ভূমিকা নিয়েও জনমনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে। অনেকের মতে, ন্যায় বিচারের জায়গায় অর্থ ও প্রভাব অগ্রাধিকার পাচ্ছে। একই সঙ্গে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। জনগণের ধারণা, এই ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে প্রত্যাশিত কার্যকর সহযোগিতা দেখা যায়নি, বরং এখনও এমন কিছু উপাদান সক্রিয় রয়েছে যারা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার বিরোধিতা করছে। বাংলাদেশে যখনই গুম, খুন বা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে, তখন বারবার একটি রাষ্ট্রের নাম আলোচনায় আসে, প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রশ্ন উঠছে, একটি দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি অপরাধীদের আশ্রয় দেওয়া, নাকি প্রতিবেশী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করা? এই প্রেক্ষাপটে স্পষ্টভাবে জানানো হচ্ছে, যে রাষ্ট্র বারবার বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে, খুনি ও পতিত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় ও লালন করছে, সে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তথাকথিত সুসম্পর্ক বজায় রাখার আর কোনো যৌক্তিকতা নেই। দাবি জানানো হচ্ছে, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনূসের প্রতিও জনগণের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে কিভাবে ৩০০ আসনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করা হয়? একটি আসনের প্রার্থকে নিরাপত্তা দিতে না পারা সরকার কিভাবে দাবি করে যে 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে? এই প্রশ্ন আজ জাতির সামনে স্পষ্ট। শেষে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন ওসমান হাদিকে হায়াতে তাইয়াবা দান করেন এবং তাঁকে বাংলাদেশের মানুষের হয়ে জনতার কণ্ঠস্বর হিসেবে কথা বলার শক্তি ও তৌফিক দান করেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন ইনকিলাব মঞ্চের আবাহক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। সেখানে অবতরণের প্রায় ১ ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর আগে সোমবার ১৫ই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে। গত সোমবার দুপুর ১টা ৫৫ দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। গত শুক্রবার দুপুর ১২ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। রবিবার ১৪ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহায়ক অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রকামী শক্তিকে ভয় দেখিয়ে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা এখনও চলমান।
গত সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ সাক্ষী, শর্তের পর শর্ত জুড়ে দিয়ে নানা অজুহাতে একটি স্বার্থবিরোধী চক্র বারবার নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করছে। সব বাধা উপেক্ষা করে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে কয়েকটি প্রশ্ন এসেছে, আর সেই প্রশ্নগুলোর উত্তরেই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে। তিনি প্রশ্ন তুলে বলেন, ১. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে কারা খুশি হবে? ২. নির্বাচন ছাড়াই যদি এই সরকার বহাল থাকে, কারা লাভবান হবে? ৩. জনগণের ভোটে সরকার গঠিত না হলে কাদের স্বার্থ রক্ষা পায়? আমি বিশ্বাস করি এই প্রশ্নগুলোর উত্তরেই হাদির ঘাতকেরা লুকিয়ে আছে। স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুরা এখানেই ঘাপটি মেলে রয়েছে। তারেক রহমান আরও বলেন, একটি পতিত ও পলাতক চক্র দীর্ঘদিন ধরে নিজেদের দলীয় ও হীন স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। স্বাধীনতার ইতিহাসকে দলীয় ইতিহাসে পরিণত করার অপচেষ্টা অতীতেও হয়েছে। এখনও একটি পরাজিত চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। তিনি বলেন, এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার প্রতিশোধ নয়, বরং প্রতিটি মানুষের ঘরে বিজয়ের সুফল পৌঁছে দিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য। বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে স্বাধীনতা ও গণতন্ত্র টেকসই হয় না। ইতিহাস সাক্ষী, যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। এ কারণেই দলটি সবসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। শেষে তিনি বলেন, যারা স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষকে ভয় দেখাতে চায়, তারা ব্যর্থ হবেই। ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন প্রমাণ করেছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় অনিবার্য। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এই মিছিলে আমিও থাকব। তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের সার্বভৌমত্ব, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ এবং আগামী দশকের রূপান্তরের সঙ্গে গভীরভাবে জড়িত। নারী, তরুণ, কৃষক ও শ্রমিকসহ কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। মহান বিজয় দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।